আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রতি প্রকল্পের সহযোগিতায় কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সহিংস ও উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের আজকের অনুষ্ঠানে প্রতিযোগিতার যে বিষয় নিয়ে আজকে বিতর্কিকরা কথা বলবে সেটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাই পারে সহিংস উগ্রবাদ দমন করতে। এটি সরকারের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হবে। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে কবি নজরুল সরকারি কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। সরকারি দল কবি নজরুল সরকারি কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জাহিদ হাসান, মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ তানভীর আহমেদ, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য ইউনুস ফারাবি। অন্যদিকে বিরোধী দল দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা ফখরুল ইসলাম, মাননীয় বিরোধী দল উপনেতা আবু নাইম তোহা, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ সোহাগ। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক ও প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। আজকের বিচার কার্য সম্পাদন করার জন্য আরেকজন বিচারক হচ্ছেন সাংবাদিক নাজনীন মুন্নি, বিশেষ প্রতিনিধি ও নিউজ প্রেজেন্টার ৭১ টিভি। এবং আরও একজন বিচারক রয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ তুহিন, বিশেষ প্রতিনিধি যমুনা টেলিভিশন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এবং একই সাথে ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান। প্রধান অতিথির বক্তব্য শুনবো একেবারেই আয়োজনের শেষে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা জাহিদ হাসান। মাননীয় স্পিকার, আমি আজকে আপনার অনুমতিক্রমে আমি এই সংসদে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছি। অর্থাৎ এই সংসদ মনে করে যে রাজনৈতিক সদিচ্ছাই পারে সহিংস উগ্রবাদ দমন করতে। প্রথমেই রাজনৈতিক সদিচ্ছা বলতে আমি সম্পূর্ণ রাজনৈতিক কাঠামোকে বোঝাচ্ছি। আর রাজনৈতিক কাঠামো মানে রাষ্ট্রীয় কাঠামো, আর রাষ্ট্রীয় কাঠামোর অংশগুলো হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। রাষ্ট্রের এই কাঠামোগুলো স্বাধীন থাকা প্রয়োজন। আমাদের দেশের সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতার ব্যাপারে, যা রাজনৈতিক সদিচ্ছা ব্যতীত কখনোই সম্ভব নয়। এখানে রাজনৈতিক সদিচ্ছার সাথে ই প্রত্যয় যুক্ত করে বিষয়টি যে যথাযথ এবং বিষয়টি যে সংসদে গৃহীত হবার দাবি রাখে তা বোঝানো হয়েছে। রাজনৈতিক সদিচ্ছার অন্যতম প্রধান বিষয়টি হচ্ছে পরমত সহিংসতা। মাননীয় স্পিকার, পরমত সহিংসতা যেখানে বিদ্যমান সেখানে রাজনৈতিক সদিচ্ছার সৃষ্টি। আমাদের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ব্যাপারে, যা অর্থাৎ পরমত সহিংসতার ব্যাপারে। এ ব্যাপারে বিখ্যাত দার্শনিক এরিস্টটল বলেছেন, অন্যের মতামত দমন নয়, বরং অন্যের মতামতের প্রাধান্যের মাধ্যমে গণতান্ত্রিক ধারার বিকাশ ঘটে। ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক ভোল্টেয়ারের মতে, আমি আপনার মতের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আপনার মতের জন্য আমি আমার জীবন দিতে পারি। আমার প্রতিপক্ষের বন্ধুরা আমাদের দেশে এবং আমাদের মধ্যে পরমত সহিংসতা অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা বিদ্যমান, যার জন্য আজ আমরা আপনাদের মতামতের প্রাধান্য দিচ্ছি, যার জন্য আজ আমরা আপনারা এখানে আসতে পেরেছেন। নয়তোবা আপনারা মত প্রকাশের জন্য নিশ্চয়ই অসৎ উপায় অবলম্বন করতেন, যার মাধ্যমে আপনাদের মধ্য দিয়েই উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠত। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত সহিংস উগ্রবাদ হলো স্বাভাবিক প্রক্রিয়াকে লঙ্ঘন করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য ক্ষোভ বা ক্ষমতা প্রকাশের মাধ্যমে কট্টরপন্থী আচরণ করা, যার মাধ্যমে রাষ্ট্র ও সমাজের ক্ষতি সাধন হয় ও একক ব্যক্তির অধিকার হনন হয়। মাননীয় স্পিকার, যখন কেউ নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তখন তা অহিংস আন্দোলন। কিন্তু যারা অধিকার বা স্বার্থ আদায়ের জন্য বাস গাড়িতে আগুন দেয়, ভাঙচুর করে, এমনকি মানুষকে পুড়িয়ে মারতে দ্বিধাবোধ করে না, সেটাই হচ্ছে সহিংস আন্দোলন। আর তারাই উগ্রবাদী যারা ধর্মের অপব্যবহার করে হিজবুত তাহরির, বাংলা ভাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে তাণ্ডব চালিয়েছেন, যারা একযোগে দেশের ৬৩টি জেলায় বোমা হামলা চালিয়েছিল, যাদের স্লোগান ছিল আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। মাননীয় স্পিকার, আজ কোথায় তারা? একটা প্রশ্ন নেই, মাননীয় সংসদ নেতা প্রশ্নটা করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি ঠিক স্পষ্ট করে আপনার টপিক থেকে বলবেন যে ঠিক কতদিনের মধ্যে বা কিভাবে আপনি প্রথমে রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়ন করবেন এবং তা দিয়ে আপনি সহিংস উগ্রবাদ দমন করবেন, এবং এবং আপনি যে বললেন পরমত সহিংসতা যে আপনি সমাজে প্রতিষ্ঠা করবেন, ঠিক সেটা কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই রূপরেখা আমরা আশা করি। ধন্যবাদ আমার প্রতিপক্ষের বন্ধুরা। আমি আগে বলছি রাজনৈতিক সদিচ্ছা কোনো স্থিতিশীল বিষয় নয়, এটা একটি চলমান বিষয়। তো আপনি এখানে সময় কিভাবে নিয়ে আসছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমি চলে যাচ্ছি আমার বক্তব্যে। এখন মাননীয় স্পিকার, এখন আর দেখতে হচ্ছে 1996 সালের মতো প্রশাসনমূলক নির্বাচন। আজ রাজনৈতিক সদিচ্ছা থাকার জন্যই আমরা দেখতে পাচ্ছি 2018 সালের 30 ডিসেম্বরের মতো সকল দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন। মাননীয় স্পিকার, আজ আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকার ফলে আমরা রুখতে পেরেছি শোলাকিয়ার ঈদগাহ ময়দান ও 2014 সালের পেট্রোল বোমা হামলার মতো ঘটনা, দমাতে পেরেছি জঙ্গিদেরকে, আত্মসমর্পণ ব্যবস্থা করতে পেরেছি জলদস্যু ইয়াবা ব্যবসায়ীদের, গড়ে তুলতে পেরেছি সোশ্যাল আইডিওলজির বিরুদ্ধে গণসচেতনতা, তৈরি করতে সক্ষম হয়েছি হ্যালো সিটি ও রিপোর্ট টু অ্যাপ নামক সহিংস উগ্রবাদ বিরোধী অ্যাপ্লিকেশন,
মাননীয় স্পিকার, মাত্র 8 মিনিটের কমান্ডো প্রচেষ্টার অভিযানের মাধ্যমে আমরা পেরেছি বিমান ছিনতাইয়ের মতো ঘটনাকে প্রতিরোধ করতে। আজ রাজনৈতিক সদিচ্ছার জন্য আমরা গড়ে তুলতে পেরেছি প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার 4th স্টেট, পূরণ করতে পেরেছি মিনিমাম ডেভেলপমেন্ট গোল MDG, যার জন্য আজ আমার বাংলাদেশ এই বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে স্থান পেয়েছে। আমাদের এখন লক্ষ্যমাত্রা SDG অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার জন্য বেড়েছে জীবনযাত্রার মান, জাতীয় আয়, বেড়েছে কর্মসংস্থান, হ্রাস পেয়েছে বেকারত্ব, গড়ে উঠেছে স্বপ্নের পদ্মা সেতু, গড়ে উঠছে মেট্রো রেল। আজ বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল। তাই এই সংসদে আমার উত্থাপিত প্রস্তাবটি রাজনৈতিক সদিচ্ছায় পারে সহিংস উগ্রবাদ দমন করতে প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ এই মহান সংসদকে। ধন্যবাদ। এই ছায়া সংসদে মাননীয় সংসদে তাকে তার প্রস্তাব উত্থাপনের জন্য রাজনৈতিক সদিচ্ছায় পারে সহিংস উগ্রবাদ দমন করতে এই প্রস্তাব উত্থাপন করে যাতে এটি এই সংসদে পাশ হয়, গৃহীত হয়, সে দাবি করছেন। বলছেন আজকে মত প্রকাশের সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। সহিংস আন্দোলনের যে একটা ভিন্ন রূপ সেটি ব্যাখ্যা করেছেন। বলছেন 8 মিনিটের কমান্ডো অভিযানে ছিনতাইকারীকে তারা পাকড়াও করতে পেরেছে বলে তারা বলেছেন। স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেলের কথা উদাহরণ দিয়ে বলেছেন যে রাজনৈতিক সদিচ্ছা দ্বারাই তারা সহিংস উগ্রবাদকে দমন করবে এবং করতে যাচ্ছে এবং করেছে তারা ইতিপূর্বে। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ফখরুল ইসলামের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আজকে তিনি সরকার দলীয় প্রধানমন্ত্রী তিনি উত্থাপন করেছিলেন দাবি হিসেবে রাজনৈতিক সদিচ্ছা পারে সহিংস উগ্রবাদ দমন করতে, অথচ তিনি ঠিক কি দিয়ে, কাকে, ঠিক কিভাবে, কতদিনের মধ্যে বা কোন নীতিমালার মাধ্যমে তিনি এই রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়ন করে এটাকে সহিংস উগ্রবাদকে দমন করবেন, তিনি সেই সঠিক রূপরেখা দিয়ে যেতে পারেননি। উইকিপিডিয়ার তথ্য মতে রাজনৈতিক অবস্থানগত দৃষ্টিকোণ থেকে রাজনীতির পর্যায় হচ্ছে দুটি, একটি হচ্ছে রাজনৈতিক ব্যক্তি বা রাজনীতিবিদ, আরেকটি হচ্ছে রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিষ্ঠান। যেখানে রাজনীতির গণতন্ত্র বলি, যত ধরনের যার রাজনৈতিক পদ্ধতি বলি না কেন, সমস্ত কিছু অস্থায়ী বা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দল অথবা কোনো ব্যক্তির মৃত্যুর মাধ্যমে সেই জিনিসটি একসময় অস্থায়ী কার্যকলাপে পরিণত হয়। তাহলে কিভাবে একটি অস্থায়ী ব্যবস্থাপনা দিয়ে, কিভাবে একটি অস্থায়ী সদিচ্ছার বাস্তবায়ন রূপ দিয়ে তিনি কিভাবে একটি স্থায়ী এবং কার্যত একটি বাস্তবিক জাতীয় সমস্যাকে তিনি সমাধান করবেন, সেটা আজকের সংসদের প্রশ্ন রইল। আসুন মাননীয় সরকার দল, আমরা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা নয়, বরং তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন ও গণসচেতনতা দিয়ে সহিংস উগ্রবাদের মতো ব্যাপক এবং বিস্তৃত বিষয়টিকে শুধু নির্মূলই নয়, আমরা এটাকে দমন করে দিব। যখন একটি মা তার সন্তানকে, একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে, একজন ধর্মীয় গুরু তার অনুসারীদেরকে, স্ত্রী তার স্বামীকে, প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে যখন মানুষ তার সচেতনতা বলয় করে তুলবে, তখন আমরা বলবো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তথা যে শিশুটিকে একটি মা, একটি শিক্ষক শিখিয়ে দিলেন কিভাবে করতে হবে, তখন সে বড় রাজনীতিবিদ হোক আর যাই হোক, কারো কোনো মাথা ব্যথা হবে না, কারণ সে সহিংস উগ্রবাদের সাথে জড়িয়ে পড়বে না, বরং তা দেখলে সে দমন বা বাধা দিতে চেষ্টা করবে। আমরা যদি চলমান বিশ্বের প্রেক্ষাপটে চেষ্টা করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো শান্তিতে বিজয়ী, নোবেল বিজয়ী একজন প্রধানমন্ত্রী মায়ানমার আং সান সুচি কিভাবে উগ্রবাদের প্রশ্রয়ে মদত দিয়ে যাচ্ছে, কিভাবে সিরিয়ার বাশার আল আসাদ রাষ্ট্রপ্রধানের মাধ্যমে সহিংস উগ্রবাদের লালন পালন হয়। শুধু তাই নয়, ভূ রাজনীতিকে প্রেক্ষাপটে ভূ রাজনীতিকে টেনে এনে কিভাবে আইএস এর মতো একটা বড় জঙ্গি সংগঠন তৈরি হয়, শুধু তাই নয়, সেটাকে মদত দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশগুলো, যার সূত্র হচ্ছে ইনকিলাব। আমরা শুধু অসংখ্য শরণার্থী, অভিবাসী, উদ্বাস্তু দেখার পরও কিভাবে আমার প্রতিপক্ষ বলতে পারেন যে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা দিয়ে তিনি নাকি সহিংস উগ্রবাদের মতো একটা ব্যাপক এবং বিশাল বিষয়কে দমন করবেন। যখন বাংলাদেশের মধ্যে বাঙালির জাতিগত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অপসংস্কৃতির চর্চা হয় বেশি, যখন 90% মুসলমানের দেশে মাদ্রাসা শিক্ষার সার্টিফিকেটকে অবমূল্যায়ন করা হয়, যখন টুপি দাড়ি বা এই ইসলামিক ধর্মীয় পোশাক যখন নামে আসে, তখন জঙ্গি বা নানান ধরনের রাজাকারদেরকে হাইলাইট করা হয়, ঠিক তখনই কিছু মানুষ অনিচ্ছাকৃতভাবে এই সহিংস উগ্রবাদের নাম লেখায়। এবং শুধু তাই নয়, যখন মুক্তমনা, আমার প্রধান বক্তা বলে গেছেন পরমত সহিংসতা, পরের মতকে এতটাই আমরা সহিংসতা দিয়েছি, এতটাই অগ্রাধিকার দিয়েছি, মুক্তমনা বলতে ধর্মের অপব্যাখ্যার এবং ধর্মকে কটূক্তি করে ব্যঙ্গচিত্র করে যখন কোনো কিছু করা হয়, লেখালেখি করা হয়, তখনই আমাদের সামনে আসে ব্লগার হত্যার ঘটনা। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্যটা আজকে ঠিক এই জায়গায় আমি 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমরা যদি স্থায়ী সমাধান চাই, তাহলে একমাত্র সামাজিক আন্দোলন, গণসচেতনার পরেই আমরা দেখতে পাবো রাজনীতির অবস্থান। এবং বঙ্গবন্ধু, আমি সর্বশেষ একটি কথাই বলবো, বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বলেছিলেন, তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তিনি বলেন নাই তোমরা প্রত্যেক রাজনীতির ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তিনি বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে তৃণমূল পর্যায়ে, সমাজের তৃণমূল পর্যায়ে যখন বলয় গড়ে উঠবে, তখনই একটি স্থায়ী সমাধান আমরা 1971 মুক্তিযোদ্ধা পেয়েছি। এভাবে আমরা ইতিহাস থেকে ভাষা আন্দোলন পেয়েছি ছাত্রদের মাধ্যমে। ঠিক আমাদের আজকের বিতর্ক ঠিক এখানে। ধন্যবাদ আজকে সকলকে। আজকের এই দাবিটি কোনোভাবে যাতে আজকের এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। সবশেষে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের
উদ্ধৃতি দিয়ে বললেন যে তিনি তো বলেছেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তিনি তো বলেন নাই যে রাজনীতিবিদদের বাসায় বা তাদের মধ্যেই দুর্গ গড়ে তোলো। অর্থাৎ তৃণমূল পর্যায় থেকেই তারা আজকের যে সহিংস উগ্রবাদ সেটিকে দমন করতে চায়। বলছেন যে মা তার সন্তানকে, শিক্ষক তার ছাত্রকে, ধর্মগুরু তার শিষ্যকে যদি সঠিকভাবে শিক্ষা প্রদান করে তাহলে কিন্তু আমরা এই জঙ্গিবাদ, উগ্রবাদ, সহিংসতা থেকে আমরা মুক্তি পেতে পারবো। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা দ্বারাই দমন করতে পারবে না এই দাবি করে তিনি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ তানভীর আহমেদের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মানে স্পিকার, লক্ষ্য করুন, একটি রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো যতখানি শক্তিশালী, রাজনৈতিক কাঠামো যতখানি ইতিবাচক, রাজনৈতিক কাঠামো যতটা বেশি সক্রিয়, ঠিক ততখানি ওই সমাজ ব্যবস্থা হবে শান্তিপূর্ণ, ওই সমাজ ব্যবস্থা, অহিংস সমাজ ব্যবস্থা তৈরি হবে, হয়ে যাবে শান্তিপূর্ণ অবস্থা এবং স্থিতিশীলতা সেখানে বজায় থাকবে। মানে স্পিকার, লক্ষ্য করুন, একটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে ক্ষুদ্র পর্যায়ে ওই ডিমলার সনদটা দেওয়া পর্যন্ত যেখানে রাজনৈতিক কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত, সেখানে সহিংস এবং উগ্রবাদের মতো একটি বৃহৎ সমস্যা কিভাবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দমন করা সম্ভব? মানে স্পিকার, গত 4 ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ পালন করা। এবারে পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল পুলিশ ও জাতি ঐক্য করি, মাদক ও জঙ্গি নির্মূল করি। মানে স্পিকার, শুধু পুলিশ না, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাদক, জঙ্গি কিংবা সহিংসতাকে রোধ করার জন্য কাজ করে যাচ্ছে। মানে স্পিকার, ঠিক তেমনই এক স্পিকার অভিযানগুলো সাফল্য গাথা গল্পের কিছু কথা আমি এখানে তুলে ধরছি। মানে স্পিকার, 1 জুলাই 2016 সাল হলি আর্টিজেন, গুলশানের হলি আর্টিজেনে হামলা করা হলো। আমাদের কমান্ডো অভিযান চালানো অপারেশন থান্ডারবোল্ট নামে, যেখানে 6 জন হতাহত ছিল। মানে স্পিকার, এখানে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ না দিত, এখানে যদি স্বরাষ্ট্রমন্ত্রী না বলতো, তাহলে কিভাবে তারা অভিযানে যেত? এখানে নিশ্চয় মানে স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু রাজনৈতিক কাঠামোর ভিতর অন্তর্ভুক্ত, তারা নির্দেশ দিয়েছে, যে কারণে আমরা এরকম একটা সফল অভিযান পরিচালনা করতে পেরেছি। মানে স্পিকার, শুধু তাই না, আমাদের 26 জুলাই 2016 সালে ঢাকার কল্যাণপুরে জঙ্গি হামলা করা হয়, যেখানে অপারেশন স্টর্ম 26 নামে আমাদের অভিযান চালানো হয় এবং সেখানে 9 জন মারা যায়। মানে স্পিকার, এখানে গল্প শেষ না, গল্প আরো আছে। গত 12 ফেব্রুয়ারি 2017 সাল আনসার আল ইসলাম নামক একটা সংগঠনকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষণা করেছে। মানে স্পিকার, এখানে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষিদ্ধ ঘোষণা করা না হতো, তাহলে কারা তাদেরকে দমন করতে? মানে স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু রাজনৈতিক কাঠামোরই অন্তর্ভুক্ত। মানে স্পিকার, আমরা একটা প্রশ্ন নেই, সরকারি দল, আপনি যে বলে গেলেন যে হোলি আর্টিজেনে হামলা হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তার বাহিনী পাঠায়, তো স্বরাষ্ট্রমন্ত্রী হোলি আর্টিজেনে হামলা হওয়ার আগে কোথায় ছিল? মানে স্পিকার, আপনাদের সদিচ্ছা তখন কোথায় ছিল? মানে স্পিকার, আশা করি কথা আপনারা কি হামলার অপেক্ষা থাকবেন? আপনারা কি আজকে হামলার অপেক্ষা থাকবেন? তারপর এই কারণে তো রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন করার কাঠামো প্রয়োজন, রাজনৈতিক কাঠামোর সদিচ্ছার প্রয়োজন করা, তারপর গণসংহতি সৃষ্টি হবে। মানে স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসি। স্পিকার, 2017 সাল 17 মার্চ র্যাব বাহিনীর সুরসেস ব্রাকে প্রথম আত্মঘাতী জঙ্গি হামলা করা হয়। এটাই ছিল কোন আইন শৃঙ্খলা বাহিনী স্থাপনার ভিতরে প্রথম হামলা। আমাদের র্যাবও সেটাকে কঠোরস্থ দমন করেছে। মানে স্পিকার, এত গেল ধর্মান্ধ ব্যক্তিদের দমন করার কিছু সাফল্যগালা গল্প। মানে স্পিকার, অপরদিকে রাজনৈতিক কাঠামোগতভাবে দুর্বল একটি রাষ্ট্রের জনগণ যখন সহিংসতায় আক্রান্ত হয়ে এই বাংলাদেশ আশ্রয় নেয়, তখন আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়েছেন। প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দিয়েছেন এবং তাকে মাদার অফ হিউম্যানিটি পদে ভূষিত করেন। কথা সেটা না, কথা হচ্ছে এই রোহিঙ্গারা যাতে কোনো ধরনের সন্ত্রাস কর্ম এবং জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের নিবন্ধনের কার্যক্রম করা হয়েছে। শুধু তাই না, তাদেরকে সর্বক্ষণ নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর বলয়ে রাখা হচ্ছে। মানে স্পিকার, আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে ডিম দেবে খামারি, মুরগি না, ডিম কিন্তু মুরগি দেবে। মানে স্পিকার, এখানে গণসচেতনতা সৃষ্টি কারা তৈরি করছে? মানে স্পিকার, এখানে গণসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে রাজনৈতিক প্রশাসন বিভিন্ন ধরনের টিভিসি তৈরি করছে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে। মানে স্পিকার, যেখানে তাদের অবশ্যই প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে স্পিকার, তাছাড়া আমাদের বিরোধী দল নেতৃবৃন্দ বলে গেলেন যে মাদ্রাসা শিক্ষাকে নাকি অবহেলা করছে। মাদ্রাসা শিক্ষাকে যদি অবহেলা করা হয়, তাহলে কমিশনকে কেন স্বীকৃতি দেওয়া হলো? মানে স্পিকার, পরিশেষে বলতে চাই, রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক ইতিবাচক মনোভাব থাকলে আর কোনো আগুন সন্ত্রাস দেখতে হবে না, আর কোনো আগুন নিয়ে মানুষের মৃত্যুর মিছিলে কেউ যুক্ত হবে না। তাই এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয়, আমি দাবি জানাচ্ছি। ধন্যবাদ মানে স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে। এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা আবু নাইম তোহাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলে গিয়েছিলেন যে এরিস্টটলের কথার উক্তি যেটা বলে গিয়েছিলেন যে নিজের বাকস্বাধীনতা, যেটা হচ্ছে আমরা মনে করি যেটা মানুষের মৌলিকত জন্মগত মৌলিক অধিকার, এতে রাজনৈতিক সদিচ্ছার কোনো ভূমিকা থাকতেই পারছে না। প্রধানমন্ত্রী রাজনৈতিক সদিচ্ছার সাথে আমরা আরো দেখতে পাই যে সহিংসতা উগ্রবাদের যে সম্পর্কটি রয়েছে তিনি এটি মোটামুটি ভাবেও না একদমই তিনি ফুটিয়ে তুলতে পারেনি। আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করি যে মানুষটি দেশের মানুষের জন্য অধিকার আদায়ের জন্য দিনের পর দিন অনাহারে থেকেছেন শুধুমাত্র পানি খেয়ে, সেই মানুষটির গ্লাসের ভিতরে একটি নয় দুটি নয় প্রায় 18টি বুলেট গেঁথেছিল। যে মানুষটির কথায় পুরো একটি দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, সে মানুষটি শেষ পর্যন্ত উগ্রবাদ সহিংসতার শিকার হতে হয়েছিল। তিনি সহিংসতার কাছে দিন শেষে তার নিজের জীবনটিকেও বিলিয়ে দিতে হচ্ছে। এই মানুষটি হচ্ছে শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিও শেষ পর্যন্ত সহিংস উগ্রবাদের কাছে নিজের জীবনকে তিনি বাঁচাতে পারেনি। আমরা আরো লক্ষ্য করি এই দেশের নামকরা রাজনীতিবিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আইভি রহমান সহ দেশের শত শত নীতিবান সৎ রাজনীতিবিদ যারা নিজের জীবনকে সহিংসতার কাছে বিলি করে দিয়েছেন, সপে দিয়েছেন। আমার প্রশ্ন থাকবে, এসব রাজনীতিবিদদের সদিচ্ছা কি প্রধানমন্ত্রী থেকে কম নাকি বেশি? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। ভারতের মহাত্মা গান্ধী, আমরা দেখতে পাই যে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ যিনি বহু দাঙ্গা হাঙ্গা থেকে বিশ্বকে বাঁচিয়েছিলেন। আমরা আরো দেখতে পাই যে বিশ্বের এক অবিসংবাদিত নেতা আব্রাহাম লিঙ্কন, যিনি গৃহযুদ্ধ থেকে দাস প্রথা থেকে দেশকে বাঁচিয়েছিলেন। আমরা আরো দেখতে পাই যে আর্জেন্টিনার বিপ্লবী চে গুয়েভার, আমাদের পার্শ্ববর্তী দেশ রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী সহ বহু অদ্বিতীয় সম নেতাকে আমরা এই সহিংস উগ্রবাদের হাতে নিহত হতে দেখছি। মাননীয় স্পিকার, সামান্য একটু লক্ষ্য করলে দেখতে পারবে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক সহিংসতায় 6 বছরে 908 জন প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, শিশু, জনপ্রতিনিধি, পুলিশ, সাধারণ পথচারী পর্যন্ত বিদ্যমান ছিল। এই সকল সহিংস কর্মকাণ্ডের দায়ভার কে নিবে? কোথায় ছিল এসব রাজনৈতিক সদিচ্ছা? একটা প্রশ্ন নিয়ে আমরা মাননীয় বিরোধী দল নেতা, উন্নত বিশ্বের উন্নয়নের প্রধান ধারাটি কি রাজনৈতিক সদিচ্ছা নয় কি? উন্নত বিশ্বের রাজনীতি, একজন মানুষ জন্ম নেওয়ার সময় সে সামাজিক ভাবে গড়ে ওঠে। রাজনীতিবিদরা কোথা থেকে বড় ওঠে আমরা সেখান থেকে দেখতে হবে। সে একজন সমাজের দক্ষ কারিগর হয়ে যখন তাকে তৈরি করা হয়, তখন সে রাজনীতি যায় পৌঁছে এবং দেশের জনসাধারণ মানুষ তাকে সাপোর্ট করার ফলে সে সদিচ্ছা বাস্তবায়ন করতে পারছে। শুধুমাত্র কেবল রাজনৈতিক সদিচ্ছা দ্বারা এটা উন্নত বিশ্বে কখনো সম্ভব হতে পারবে না। আশা করি আপনি উত্তরটি পেয়ে গেছেন। কখনো করছি না যে রাজনৈতিক সদিচ্ছার দরকার নেই। আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা থেকে আরো বেশি শক্তিশালী হচ্ছে সামাজিক আন্দোলন এবং গণসচেতনতা তৈরি করা। রাজনৈতিক পদ্ধতিকে বিশ্বাসই করতে যাচ্ছেন না, বারবার উগ্রবাদীপন্থী আলোচনা করে যাচ্ছেন। আজকে সমাজে যৌতুকের জন্য, পারিবারিক সামান্য কলহ নিয়ে নারীর সাথে যে সকল সহিংস আচরণ করা হচ্ছে, সমাজে সামান্য কথা কাটি নিয়ে রিক্সা চালক, দিনমজুর এবং বাড়ির কাজে ছেলে মেয়েদের সাথে যে সহিংস আচরণ করছে, সেগুলো আপনি রাজনৈতিক সদিচ্ছা দ্বারা কিভাবে ধারণ করবেন? আমাকে আশা করি উত্তর দিয়ে যাবে। ঠিক এই অবস্থান থেকে আমরা চাচ্ছি যে সহিংস উগ্রবাদ বিষয়টির পেছনে জ্বালানি হিসাবে যে সকল কাজ করছে সেগুলো সমাধান নিশ্চিত করা। সমাজে যে সকল বৈষম্যতা রয়েছে, খারাপ দৃষ্টিভঙ্গি সমূহ রয়েছে, সমাজে অনিয়ম, অরাজকতা, ধর্মীয় চেতনাকে বিকৃত করা হচ্ছে, সেগুলোর অর্থাৎ সামাজিক যে অবকাঠামো রয়েছে সেটার সংস্করণ পুনর্গঠন করার দাবি যাচ্ছি। তাই এজন্য আমরা বলছি সামাজিক গণসচেতনতার মাধ্যমে সহিংস উগ্রবাদকে দমন করতে পারবো। এখানে আমরা সামাজিক আন্দোলন বলতে কিন্তু কোনো মিটিংকে বুঝাচ্ছি না, বরং আমরা একটা বৃহৎ পরিবর্তন, সংস্করণ, পুনর্গঠন নির্মাণ করতে চাচ্ছি। সুতরাং আমি পরিশেষে বলতে চাচ্ছি যে আজকের এই ছায়া সংসদের জন্য অবশ্যই যে প্রস্তাবটি গৃহীত হয়েছে সেটার জন্য না হয়, বরং কেবলমাত্র রাজনৈতিক সদিচ্ছা সম্ভব নয়, সামাজিক আন্দোলন এবং গণসচেতনতার মাধ্যমে এটা দমন করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন এবং ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে তার বক্তব্যের জন্য। নানা রকম অহিংস ঘটনায়, সহিংসতার কারণের জন্য পৃথিবীর নানা রাষ্ট্রনায়ক এবং নেতৃবৃন্দকে যে হত্যার শিকার হতে হয়েছে সে বিষয়ে উল্লেখ করে বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ নানা রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেছেন। কোথায় রাজনৈতিক সদিচ্ছা তাদের মৃত্যু কেন ঠেকাতে পারেনি? আজকে নারীর প্রতি সহিংসতা যে হচ্ছে সেটি কেন দমন করতে পারছে না? আজকে গৃহকর্মে যারা রয়েছে তাদের প্রতি যে সহিংসতা হচ্ছে সেটা রাজনৈতিক সদিচ্ছা কেন আজকে দমাতে পারছে না, থামাতে পারছে না? সে কারণেই তারা দাবি করছেন যে শুধুমাত্র রাজনৈতিক সহিংসতাই একমাত্র সেটি পারবে না,
তার সাথে সচেতনতা এবং নানা রকম ভাবে অন্য যে বিষয়গুলো সেগুলি দরকার, একটা প্যাকেজ ডিল দরকার। তাহলেই তারা মনে করছে যে সহিংস উগ্রবাদকে তারা দমন করতে পারবে। আমরা শুনছিলাম বিরোধী দলীয় উপনেতার বক্তব্য। এবার আমরা শুনবো মাননীয় সদস্য সরকারি দলের ইউনুস ফারাবির কাছ থেকে তার বক্তব্য। প্রথমে বিরোধী দলের কিছু বিভ্রান্তিকর যুক্তি খণ্ডন করে যাচ্ছি। ওনারা জনসচেতনের কথা বলেছেন মাননীয় স্পিকার, যেখানে নাগরিকের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানটি হচ্ছে রাষ্ট্র, সেখানে আইন, সংসদ, প্রশাসনকে বাদ দিয়ে কিভাবে সমাজের রং দিয়ে লুকিয়ে থাকা সমস্যার সমাধান করবেন তা কি এই পৃথিবীতে আজও সম্ভব হবে? মাননীয় স্পিকার, ওনাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন রাজনৈতিক ব্যর্থতার কথা, অর্থাৎ অং সান সুচির কথা। যখন রাজনৈতিক দল ব্যর্থ হয় তখন দেশে সহিংসতা সৃষ্টি হয়, আর যখন রাজনৈতিক দল সফল হয় তখন দেশের নিয়ন্ত্রণে থাকে। মাননীয় স্পিকার, আমরা কোনো ব্যর্থ রাজনৈতিক দলের নয় মাননীয় স্পিকার, আমরা সফল রাজনৈতিক দল, যা আমার বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, 2015 সালে সিলেটের 13 বছরের শিশু রাজন হত্যার নির্মমতা আমরা দেখতে পাই, যেখানে সৌদি আরবে আসামি পালিয়ে যাওয়ার পরেও স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ভূমিকাই পেয়েছে তাকে দেশে ফিরিয়ে আনতে। মাননীয় স্পিকার, সৌদি আরবের সাথে কিন্তু আমাদের কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না, সেটা শুধু রাজনৈতিক সদিচ্ছা হয়েছিল এবং একমাত্র মাধ্যম হিসেবে দেশের অভ্যন্তরে সরকার এবং ইন্টারপোল ছিল। মাননীয় স্পিকার, COIN গুরু ডেভিড গরোলা যখন বলেন সন্ত্রাস প্রতিরোধে 80 ভাগ হচ্ছে রাজনৈতিক, 20 ভাগ হচ্ছে সামরিক, সেখানে সচেতনতার কোন ক্যাপসুল বিক্রি করে বিরোধী দল ডেভিড গ্যারোলার মতো বক্তব্যকে উপেক্ষা করে সে একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, নারী শিশু নির্যাতন দমন আইন 26-এর 1 ধারা অনুযায়ী সরকার জেলাগুলোতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই টাঙ্গাইলের রূপা হত্যার মতো ঘটনাকে ট্রাইব্যুনাল খুব দ্রুত সময়ে নিষ্পত্তি করে মাননীয় স্পিকার, এবং 4 জনের পাশে দেওয়া হয়। সেখানে কোন সচেতনতা এসে সে আইনটি প্রণয়ন করবে এবং ট্রাইব্যুনাল গঠন করবে? মাননীয় স্পিকার, 2016 সালে প্রশ্ন নেই মাননীয় সদস্যের প্রশ্ন নেই। জি মাননীয় সংসদ সদস্য, আপনি একটু যদি ইতিহাস লক্ষ্য করেন, 1947 থেকে আজ পর্যন্ত বাংলার মানচিত্রে অসংখ্য রাজনীতির দলের বা মতের বা অনুষ্ঠানের বা গোষ্ঠীর উত্থান পতন আমরা দেখেছি। আপনি ঠিক কার মাধ্যমে, কিভাবে আপনি সদিচ্ছা বাস্তবায়ন করবেন এবং তা দিয়ে উগ্রবাদ দমন করবেন, এটা একটু দেখিয়ে যাবেন। এটা আমার বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। মাননীয় স্পিকার, 2016 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন বাংলাদেশ সফরে এসে সব সন্ত্রাসবাদে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বিশ্বাসযোগ্য পন্থা হিসেবে গণতন্ত্রকে উল্লেখ করেন, আর আমাদের প্রধানমন্ত্রী সেটাই করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা 2018 সালের নির্বাচনে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয় হওয়ার পর আবার চা চক্রের জন্য দাওয়া দেন। মাননীয় স্পিকার, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো পেট্রোল বোমা হামলা দেখতে পাইনি 2014 সালের পুনরাবৃত্তি কিংবা অসংখ্য মানুষের বিভৎস লাশ, সেটা কিন্তু রাজনৈতিক দলের মেলবন্ধনে হয়েছিল। মাননীয় স্পিকার, ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিসের তথ্য মতে সন্ত্রাসবাদ সূচকে 2018 সালে বাংলাদেশের অবস্থান 4 ধাপ উন্নত হয়ে 25 অবস্থান করছে, যার পেছনে ভারত, পাকিস্তান, মায়ানমারের মতো আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদের পেছনে অবস্থান করছে। এটা আমাদের অর্জন মাননীয় স্পিকার, যা আমরা রাজনৈতিক সচেতনতার মাধ্যমে এবং আইনের মাধ্যমে পেরেছি। মাননীয় স্পিকার, আমরা কিন্তু 18 সালের নির্বাচনের ইস্তাহারে ঘোষণা করেছি সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স অবস্থান থাকবে এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও সহিংসতা দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা। মাননীয় স্পিকার, যার মাধ্যমে আমরা একটি সুন্দর রাষ্ট্র করতে পারবো, সেই দলটি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল যখন সংসদে যায়, জনগণের ইচ্ছা পূরণ করে এবং জনসচেতনতা নিশ্চিত করে এবং রাজনৈতিক সচেতনতা নিশ্চিত করে, তার মাধ্যমে আমরা একটি সুন্দর রাষ্ট্র দেখতে পাই। প্রশ্ন নেই, শেষ প্রশ্ন। জি আচ্ছা, যারা মরলে শহীদ বাঁচলে গাজী এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সহিংস উগ্রবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তাদেরকে আপনি কোন সদিচ্ছার মাধ্যমে দমন করবেন? মাননীয় স্পিকার, যারা মরলে শহীদ বাঁচলে গাজী তখন যদি তারা এমন সচেতনা করে যার মাধ্যমে আমরা রাজনৈতিক সচেতনতা অর্থাৎ জনগণের মৌলিক অধিকার যদি আমরা পূরণ করতে পারি, জনগণের ইচ্ছার অধিকার যদি আমরা পূরণ করতে পারি, তার মাধ্যমে আমরা পারছি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের কাজ হচ্ছে, অর্থাৎ রাষ্ট্র যারা শাসন করে তাদের কাজ হচ্ছে যে জাতির সমস্যাগুলো শনাক্ত করা এবং সমাধানের জন্য জনমত নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে উত্থাপিত প্রস্তাব রাজনৈতিক সদিচ্ছায় পারে সহিংস উগ্রবাদ দমন করতে, এটি গৃহীত হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলে। তিনি সফল রাজনৈতিক দলের সদস্য দাবি করলেন এবং বললেন 2018 সালের নির্বাচনে অহিংস নির্বাচন কিভাবে হয়েছে তিনি উল্লেখ করে বলেছেন রাজনৈতিক দলগুলো এটা সদিচ্ছার কারণের জন্যই আমরা এখানে একটা অহিংস নির্বাচন করেছি, সুষ্ঠু সুন্দর নির্বাচন করেছেন। এবং ওই নির্বাচনের পূর্বে বর্তমান সরকারের কথা উল্লেখ করে তারা বলেছেন যে নির্বাচনী ম্যানিফেস্টোে যা যা ওয়াদা করেছেন সেই অনুযায়ী তারা কাজ করছেন। সুতরাং রাজনৈতিক সদিচ্ছাই পারে সহিংস উগ্রবাদ দমন করতে, এই প্রতিপাদ্য তাদের যে প্রস্তাবটি, এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত, আবারও তিনি দাবি রাখলেন। আমরা শুনবো এই ছায়া সংসদে মাননীয় বিরোধী সদস্য মোহাম্মদ সাইফুল্লাহ সোহাগের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। আজকে সরকারি দলের সংসদ বলে গেলেন যে রাজন হত্যাকারীদের নাকি তারা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে ফিরে আনছে। আমি তাদেরকে মনে করে দিতে চাই
এই যে রাজন হত্যার যে হত্যাকারী ফিরে আছে, সেখানে কিন্তু সৌদি আরবে বাংলাদেশের নাগরিকরা সরকারকে সচেতনতা ইনফর্ম করেছিল যে হত্যাকারী কোথায় অবস্থান। এটা কিন্তু মাননীয় স্পিকার জনগণের সচেতনতা। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার সহিংস উগ্রবাদের সাথে সম্পৃক্ত যারা, তারা কিন্তু সহিংস উগ্রবাদ হয়ে জন্মগ্রহণ করে না মাননীয় স্পিকার। তারা ধীরে ধীরে চলমান সমাজে এই সহিংস উগ্রবাদের সাথে সম্পৃক্ত মাননীয় স্পিকার, এবং সেটি হয় সঠিক শিক্ষা ও পরিচর্যার অভাব থেকে, রাজনৈতিক উচ্চবিলাসের কুটিল অভিপ্রায় থেকে, এবং ধর্মীয় উন্মাদনা যুক্তির উন্মেষ থেকে মাননীয় স্পিকার। গত মাসে সিডাপ মিলায়তনে অনুষ্ঠিত সহিংস উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনায় অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক বলেছিলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার কারণ সঠিক শিক্ষা ও পরিচর্যার অভাব। ইউনেস্কোর জেনারেল ডাইরেক্টর ইরাইনা ভোকোভা বলেন, দ্য ইয়াং পিপল লার্নিং হেট অ্যান্ড এক্সট্রিমিজম বাই ইন্টারনেট। তথ্যসূত্র ইউনেস্কো ওয়েবসাইট। এই যে একজন মানুষ তার সুন্দর মানবিকতা থেকে হারিয়ে একজন সহিংস উগ্রবাদী ঘৃণ্য জীবসত্তায় পরিণত হয়, এবং তার পেছনে যে প্রক্রিয়াগুলো ভাইরাসের মতো কাজ করে, সেগুলো কিভাবে শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দমন করা সম্ভব, তা কিন্তু আজকে সরকারি দল দেখে যেতে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাধীনতা সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপনে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা স্বাধীন বাংলা নির্বাচনের সংখ্যা 10-এর গড় অতিক্রম করেছে। পরিবর্তন হয়েছে একের পর এক রাজনৈতিক দল এবং শাসন করেছে স্বৈরতন্ত্র। মাননীয় স্পিকার, প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু ক্ষমতা আদিষ্ট হয়ে সমাজের অন্যান্য সদিচ্ছার নেই, সমাজের অন্য সামাজিক সমস্যা মোকাবেলার নেই, সহিংস এবং উগ্রবাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করে মাননীয় স্পিকার। তারপরেও আমাদেরকে দেখতে হয় রমনার বটমূলের হামলা, উদীচী শিল্পীগোষ্ঠীর উপর হামলা, শোলাকিয়া হামলা, হলিয়ার্টিজানে হামলা সহ সারা দেশে ইমামদ্রোহী এবং বিদেশি নাগরিকের হত্যাকাণ্ড। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমাদেরকে দেখতে হবে এই সহিংস উগ্রবাদ এটা কেমন সমস্যা। এটা কি আমার অর্থনৈতিক সমস্যা, এটা কি আমার রাজনৈতিক সমস্যা, নাকি আমার প্রশাসনিক সমস্যা? না মাননীয় স্পিকার, এটা আমাদের সামাজিক সমস্যা, আর সামাজিক সমস্যাকে সামাজিকভাবে সমাধান করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইউনেস্কোর নিজস্ব ওয়েব পোর্টালে প্রিভেন্টিং ভায়োলেন্ট এন্ড এক্সট্রিমিজম নামক শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ইট ইজ নট এনাফ টু কাউন্টার ভায়োলেন্ট এক্সট্রিমিজম, উই নিড টু প্রিভেন্ট ইট। গভর্নেন্স ইজ কি টু কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এন্ড অন দ্য কন্ট্রারি এডুকেশন ইজ কি টু প্রিভেনশন। মাননীয় স্পিকার, নোবেল বিজয়ী মালালা ইউসুফ যা ইউনেস্কোর সাক্ষাৎকারে বলেন, দ্য বেস্ট ওয়ে টু ফাইট এগেইনস্ট টেররিজম এন্ড এক্সট্রিমিজম ইজ টু এডুকেট দ্য নেক্সট জেনারেশন। মাননীয় স্পিকার, এখানে শিক্ষার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বলছি না মাননীয় স্পিকার, এখানে সমাজের প্রতিটি স্তরের মানুষকে দেশপ্রেমের শিক্ষা, ঐতিহ্যবোধের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে মাননীয় স্পিকার। এক্ষেত্রে পরিবারের ভূমিকা সর্বাপেক্ষা বেশি মাননীয় স্পিকার। আজকে যদি প্রতিটি পরিবার সচেতন থাকতো যে তার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কোন আদর্শকে চর্চা করে সে বড় হচ্ছে, এবং ইন্টারনেটে যে প্রাইভেসি, আজকে যদি ইন্টারনেট ব্যবহার সে তার সন্তানকে ইতিবাচক ভাবে করছে নাকি নেতিবাচক ভাবে করছে মাননীয় স্পিকার, এবং তাকে যদি শৈশব থেকে সঠিক চর্চার মাধ্যমে, সঠিক আদর্শের মাধ্যমে যদি তাকে বড় কথা, তাহলে আমাকে দেখতে হতো না মাননীয় স্পিকার আরিফ, রোহান, মীর মুবাশের, পলাশ, নিহালের ন্যায় উগ্রবাদিতার। মাননীয় স্পিকার, আজকে তরুণরা মাননীয় স্পিকারের সহিংস উগ্রবাদের সাথে সবচেয়ে বেশি জড়িত। মাননীয় স্পিকার, আজকে তরুণদেরকে বিশেষ করে আগামী প্রজন্মকে শিক্ষা দিতে হবে বাংলার ঐতিহ্য, বাঙালি জাতিসত্তার গৌরবজ্জ্বল ইতিহাস, সংস্কৃতি ও মনন চর্চাকে। মাননীয় স্পিকার, তাদেরকে স্মরণ করে দিতে হবে বাঙালি জাতির বীজ মন্ত্র, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, তাহলে সোনার বাংলা হবে সহিংস উগ্রবাদ মুক্ত। মাননীয় স্পিকার, এবার চলে আসি দলীয় সমন্বয়। মাননীয় স্পিকার, আজকে আমার দলীয় প্রধান দেখিয়ে দিয়ে গেছেন যে রাজনৈতিক সদিচ্ছা এককভাবে সহিংস উগ্রবাদ দমন করতে অপারগ, এবং এক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি হিসেবে কাজ করবে সামাজিক সচেতনতা। আমার দ্বিতীয় বক্তা দেখিয়ে গেছেন যে রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক দলের ব্যক্তিরাই নিজেরাই সহিংস এবং উগ্রবাদের দ্বারা ক্ষতির শিকার হচ্ছে মাননীয় স্পিকার, এবং আমি দেখিয়ে দিয়ে গেলাম যে মাননীয় স্পিকার সামাজিক সচেতনতা কিভাবে এক্ষেত্রে কাজ করে থাকে। মাননীয় স্পিকার, এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত সমাধানের পরেও আজকে সরকারি দলকে যদি প্রশ্ন করি কেন আপনারা শুধু রাজনৈতিক সদিচ্ছার উপরে পড়ে থাকবেন, তাহলে তারা উত্তরে বলবো এই তো মনে করেন খুশিতে ঠেলায় ভাল লাগে। পরিশেষে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সহিংস ও উগ্রবাদকে করবে জয়, বুলেট বোমা দিয়ে নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা বক্তব্য শুনছিলাম দুটি শিক্ষা প্রতিষ্ঠানে, কবি নজরুল সরকারি কলেজ এবং একই সাথে দারুন নাজ্জাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার, যারা মানুষের জন্য ফাউন্ডেশন এবং ডিবেট ফর ডেমোক্রেসি যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি হচ্ছে। এবং সেই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান তিনি রয়েছেন, যে এই বিষয়ে তিনি কিছু বলবার জন্য, আমাদের শোনাবার জন্য। তবে তার কথা আমরা শুনবো খানিক পরে। তার আগে আমরা একটু আবারও যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনে নিই, এবং সেই কারণে আমি সর্বপ্রথমেই যুক্তি খণ্ডন করবার জন্য অনুরোধ করছি মাননীয় বিরোধী দলীয় নেতা ফখরুল ইসলামকে তার যুক্তি খণ্ডন করে বক্তব্য প্রদানের জন্য। আজকে প্রধানমন্ত্রী উত্থাপিত দাবির পক্ষে তিনি বলে গিয়েছেন পরমত সহিংসতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কথা, যা চলমান পর্যায়কে বোঝানো হয়। এখন একজন রাজনীতির অবস্থা প্রেক্ষাপট যদি লক্ষ্য করি, তাহলে কেউই স্থায়ী না তার অবস্থানে। সে একটা নির্বাচনে বা একটা অবস্থানে যখন আসে, তখন সে ঠিক কতদিন সদিচ্ছায় থাকবেন, কতদিন অসদিচ্ছা চলে যাবেন, তার কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এবং শুধু তাই নয়, যদি এই 5 বছরের মধ্যে তিনি কি আবার আরেকবার নির্বাচনে আসবেন, তিনি কি আবার তার সদিচ্ছা বাস্তবায়ন করতে পারবেন, এর কোনো স্থিতিশীলতা বা এর কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা পরবর্তীতে যখন সহিংস উগ্রবাদ
সহিংস উগ্রবাদ নামক কোনো একটা সমস্যা আমাদের সামনে আসবে, সেটাকে কিভাবে দমন করব, এর কোনো নির্দিষ্ট রূপরেখা তিনি দেখিয়ে দিতে পারেননি। তিনি আরো বলেছেন বিমান ছিনতাইয়ের ঘটনা, যা 8 মিনিটের মধ্যে তিনি এটাকে সমাধান করেছে। হ্যাঁ, আমরা এটাকে স্বীকার করি, এটা অস্বীকার করার মতো কিছু না, আমরা ঠিক এখানে বিতর্ক করতেছি, কিন্তু আমরা তারপরে দেখেছি বিষয়টি ছিল খেলনা পিস্তল। যদি সেটা সত্যিকারের পিস্তল থাকতো, যদি সত্যিকারের বন্দুক থাকতো, তাহলে সেটা ওই পর্যায়ে যেত না, সেটা তাহলে চেকিং পোস্টের মধ্যে সেটা ধরা খেয়ে যেত, সেটা ওই পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমাদের নিরাপত্তা এখানেও আমাদের অবস্থান সুদৃঢ়। তিনি বারবার বলেছিলেন যে এই বিমান ছিনতাইয়ের ঘটনা, আমরা যদি 1976-এর একটি জাপানি রেড আর্মি দ্বারা বাংলাদেশ এয়ারপোর্টের একটি ঘটনা দেখি, সেখানে অত্যন্ত কঠোরভাবে এত নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মধ্য দিয়েও কিভাবে একটি ব্যাপক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং অসংখ্য বাংলাদেশি নাগরিকের এবং সেনাবাহিনীর মৃত্যু হয়েছিল সেই 1976-এর বিমান রেড আর্মির জাপানিদের মাধ্যমে। এবং দ্বিতীয় বক্তা বলেছিলেন, তিনি স্থিতিশীলতার পরে বলতে চাচ্ছিলেন যে চলমানের পরে তিনি মায়ানমার রোহিঙ্গা ইস্যু বলেছিলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে স্থান দিয়েছেন, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এটা রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ হলেও এর পাশাপাশি আমাদেরকে খেয়াল করতে হবে রোহিঙ্গা কেন সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, রোহিঙ্গা কেন সৃষ্টি হয়েছে? সেই দেশে রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল বলেই, রাজনৈতিক সদিচ্ছা নেই বলেই বারবার বিশ্বের জাতিসংঘ শুরু করে বিশ্বের সমস্ত তৃণমূল পর্যায়ের সমস্ত বড় বড় নেতৃত্বের সুদৃঢ় অবস্থানের পরেও সেটাকে কেন বাস্তবায়ন করা হয়নি? রোহিঙ্গাদেরকে এখনো আমরা ফিরিয়ে দিতে পারিনি। আমাদের এত রকম আমাদের দারিদ্রতা এবং নানান ধরনের সমস্যা থাকার পরেও আমরা বাধ্য হয়েছি রোহিঙ্গাদেরকে রাখতে। দেখুন মাননীয় স্পিকার, আজকে প্রধান অতিথি এবং আজকের বিচারকগণ এবং আজকের অডিয়েন্স আমরা কেন জঙ্গিবাদী বা কোনো সহিংস উগ্রবাদে জড়িত নয়? আমাদের ঘরে বা আমাদের বাসায় কি কোনো রাজনৈতিক ব্যক্তি এসেছিলেন না? আমাদের কতবার সতর্ক করেছিলেন রাজনৈতিক ব্যক্তি? বরং আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান, আমাদের শিক্ষক আমাদেরকে তৃণমূল পর্যায়ে গঠন করার কারণে আমরা একটি যোগ্য বা আমরা আজকের এই পর্যায়ে এসেছি। আমরা আজকে কোনো রকম সহিংস উগ্রবাদের সাথে জড়িত নয়। তাই আমরা এই সংসদ এবং আজকের অডিয়েন্স এবং আমরা সকলে মনে করি আজকের এই রাজনৈতিক সদিচ্ছা পারে এই সহিংস উগ্রবাদ দমন করতে শীর্ষক এই দাবিটি কোনোভাবে সংসদে উত্থাপিত বা গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতাকে তার বক্তব্যের জন্য। এখন আমরা শুনবো বক্তব্য আমাদের আজকের এই ছায়া সংসদের সর্বশেষ বক্তা ওয়াইন্ড আপ সেশনে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা জাহিদ হাসানের কাছে থেকে তার 2 মিনিটের বক্তব্য। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলতে চাই, আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন বঙ্গবন্ধুর কথা। আপনি কি জানেন বঙ্গবন্ধু কে ছিলেন? তাকে বলা হতো পয়েট অফ পলিটিক্স। আমার প্রতিপক্ষের বন্ধুরা বঙ্গবন্ধু বলেছেন ঘরে ঘরে দুর্গ করে তুলো। কেন বলেছিলেন? তার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিল রাজনৈতিক তৈরি। তো সে ঘরে ঘরে একজন এমন রাজনৈতিক লোক তৈরি করতে বলেছিলেন যার দিয়ে সহিংস উগ্রবাদের মতো এরকম সকল কিছু দূর করা যায়। আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন পরমত সহিংসতার কথা। আমরা পরমত সহিংসতার কথা বলেছি। আমরা যদি পরমত সহিংসতা নাই করতাম তাহলে তো আপনাদেরকে এখানে আসতেই দিতাম না, শুধু আমরা সরকারি দলের কথা বলতাম, আপনার কথা বলতে পারতেন না। আমার প্রতিপক্ষের বন্ধুরা প্রশ্ন করেন রোহিঙ্গা কেন সৃষ্টি হয়েছে। রোহিঙ্গা একটা জাতি, তারা সৃষ্টি হবে না কেন? এখন কি আপনারা প্রশ্ন করবেন বাঙালি জাতি কেন সৃষ্টি হয়েছে? আমার প্রতিপক্ষের বন্ধুরা বলে গেলেন বাড়ির কাজের লোকেদের নির্যাতনের কথা। আপনি কি জানেন না বাড়ির কাজের লোকদের নির্যাতনের জন্য আমাদের ক্রিকেটারদের কি শাস্তি হচ্ছে? আরো বলে গেলেন নারী নির্যাতনের কথা। নারী নির্যাতনের জন্য বর্তমানে সর্বোচ্চ 10 বছর এবং 5 লক্ষ টাকা জরিমানার আইন রয়েছে এবং সেগুলো প্রয়োগ করা হচ্ছে। সেগুলো সম্বন্ধে কি আপনার ধারণা নেই? আপনারা তো এই যুক্তিখণ্ডে এসে আপনারা এই সংসদে শুধু তোতা পাখির মতো সেখানে গুলুগুলুই বলে যাচ্ছেন। আপনারা তো দেখছেন না সহিংস উগ্রবাদ প্রতিরোধ করা কত কষ্টের। কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার মাধ্যমে সহিংস উগ্রবাদ প্রতিরোধ করছে সেগুলোর ব্যাপারে আপনারা সন্দিহান নন, সেগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। আমাদের নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন, তিনি জানেন যে কিভাবে সহিংস উগ্রবাদ দূর করা হচ্ছে, কিভাবে রাজনৈতিক দলগুলো সচেষ্ট হচ্ছে সহিংস উগ্রবাদ বিরুদ্ধে প্রতিরোধ করতে। সেগুলো নিয়ে আপনার কথা না বলে শুধু তোতা পাখির মতো সেখানে বলিগুলো আপনারা বলে যাচ্ছেন, সেটা তো সব মেনে নেওয়ার কথা না। আমার প্রতিপক্ষের বন্ধুরা আরো বলে গেছেন রাজনীতিবিদদের জীবন দেওয়ার কথা। আমার প্রতিপক্ষের বন্ধুরা রাজনীতিবিদরা জীবন বিলিয়ে দিয়ে তারা প্রমাণ করে গেছেন যে এটাই তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং এটার বিনিময়ে তারা পারে সহিংস উগ্রবাদ দমন করতে। আমার প্রতিপক্ষের বন্ধুরা আরো বলে গেছেন শিক্ষিত পরিবারের কথা, যেখানে গণসচেতনের কথা। আমার প্রতিপক্ষের বন্ধুরা ওই শিক্ষিত পরিবারের মেয়ে ছিল না, তাহলে সে কেন তার বাবা মাকে নিজ হাতে ফোন করলো, সেটা আপনারা কেন বলে গেলেন না? আমার প্রতিপক্ষের বন্ধুরা আপনার কি রাজনৈতিক দল বলতে শুধু এই সংসদকে বুঝাচ্ছেন? শুধু কি এই সংসদ রাজনৈতিক দল? রাজনৈতিক দল রাজনৈতিক কাঠামোগুলো তৃণমূল পর্যায় থেকে শুরু হয়। আপনাদের যে আন্দোলন থেকে শুরু করে গণসচেতন থেকে শুরু করে সমস্ত কিছু রাজনৈতিক দলগুলো করে দিচ্ছে এবং রাজনৈতিক সদিচ্ছায় পারে সহিংস উগ্রবাদ দমন করতে। আমার প্রতিপক্ষের বন্ধুরা তাই আপনারা আর বিরোধ না করে আমাদের সাথে মেনে নিন। আমি আশা করে যাচ্ছি এই সংসদে আজ এই প্রস্তাব গৃহীত হবে যে রাজনৈতিক সদিচ্ছায় পারে সহিংস উগ্রবাদ দমন করতে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এইমাত্র শেষ করলাম বৈশ্বিক একটা সমস্যা নিয়ে।
সেটা যে সহিংস উগ্রবাদ জঙ্গিবাদ নিয়ে আমাদের তরুণ বিতার্কিকরা, বিশেষ করে আজকে এখানে যারা কথা বলেছে কবি নজরুল সরকারি কলেজের বিতার্কিকরা এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিতার্কিকরা, এবং এই বৈশ্বিক সমস্যা যেটি সেই সমস্যাটা কিন্তু এখন বাংলাদেশেও এসে কিন্তু আমাদের গায়ের মধ্যে পড়েছে। আমরাও কিন্তু সেটাকে মোকাবেলা করতে হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, জনগণ সকলে মিলে কিন্তু এই যে সহিংস উগ্রবাদকে প্রতিহত করবার জন্য তারা নানা পদক্ষেপ করছে, নানা রকম পরিক্রমা নিচ্ছে। কিন্তু আমরা কি একেবারেই সেটা নির্মূলে নিয়ে আসতে পেরেছি? আমরা কি সম্ভব করেছি সেটাকে জিরো পর্যায়ে নিয়ে আসতে? সে জায়গায় কিন্তু আমাদের প্রশ্ন রয়ে গেছে, এবং এই কারণের জন্যই আজকে সরকারি দল বলছে না আমরা নির্মূল করতে চাই। দুদলেরই কিন্তু সদিচ্ছা রয়েছে, কিন্তু এই নির্মূলটা কিভাবে করবে সেই জায়গায় বলছে যে আমরা রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক সদিচ্ছা, সরকারের সদিচ্ছা দিয়েই কিন্তু আমরা এটাকে প্রতিহত করতে চাই, আমরা মোকাবেলা করতে চাই। আর বিরোধী দল বলছে না আপনার রাজনৈতিক সদিচ্ছা যদি থাকতো তাহলে ঘটনার পর ঘটনা কেন ঘটছে, আপনাদের রাজনীতিবিদরা কোথায় রয়েছেন? সুতরাং এটা শুধুমাত্র আপনার রাজনৈতিক সদিচ্ছা দিয়ে এটাকে কোনোভাবেই আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন না, এই উগ্রবাদ সহিংসতাকে দমন করতে পারবেন না। আমরা নিশ্চয়ই দেখেছি যে বাংলাদেশে যখন উগ্রবাদরা মাথা চাড়া দিয়ে উঠেছিল, আমরা দেখেছি যে মসজিদে খোদবার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের যে নির্দেশনা, সেখানে একই ধরনের খোদবা প্রচার করার জন্য বলা হয়েছে, খোদবা বলার জন্য বলা হয়েছে, এবং সেখানে জঙ্গিবাদ উগ্রবাদের যে অপপ্রচার, মিথ্যা প্রচার, সেই প্রচারের বিরুদ্ধে কিন্তু খোদবায় লাইন যুক্ত করে দেওয়া হয়েছে। এখানে আমরা একটা রাজনৈতিক একটা সদিচ্ছা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই সদিচ্ছার কারণের জন্য একই খোদবা সব জায়গায় পড়ানো হচ্ছে। কিন্তু আমরা শুনেছি জিএমবি ছিল, জিএমবি শেষ হয়ে গিয়েছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, কিন্তু আবার কিছুদিন পরে নব্য জিএমবি তৈরি হয়েছে। নব্য জিএমবি যদি শেষ হয়েছে, আবার কোন জিএমবি তৈরি হবে? তারপরও কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, মানসিক অন্তরের মধ্যে যে বিষয়টা ঢুকে রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে এখন রিপেয়ার করতে হবে, সংস্কার করতে হবে। দুই পক্ষের কিন্তু এই মতবাদের মধ্যে দিয়ে আমরা একটা কথা নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই তরুণ শিক্ষার্থীরা, তরুণ প্রজন্মের বিতার্কিকরা, তারা যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের ব্যর্থতা হয়ে যাবে, এবং তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা পিতামাতাদের লক্ষ্য করেছি এখন সবাই সচেতন হচ্ছে, তার সন্তান কোথায় যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, রাত্রেবেলা ইন্টারনেট ব্যবহারের নামে সে অন্য কোনো ইন্টারনেটের অন্য কোনো অ্যাপসে ঢুকছে কিনা, সেগুলি কিন্তু সচেতনতার সাথে অভিভাবকদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র অর্থবিত্ত, ধন দৌলত, টাকা পয়সার পিছনে যদি আজকে অভিভাবকরা ঘুরতে থাকে, তাহলে কিন্তু ঐশীর মতো ঘটনা বারবার ঘটতে থাকবে। আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই শিক্ষার্থীরা, আজকে একটি কলেজের, একটি মাদ্রাসার এই যে মিথস্ক্রিয়া তৈরি করতে আমরা পেরেছি, সেই মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাগুলি বেশি করে বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। তা না হলে কর্মের অভাবে কিন্তু অনেক সময় অনেকে সহিংস এবং উগ্রবাদী কর্মকাণ্ডে কিন্তু নিজের নাম লিখিয়ে ফেলে, সেখানে জড়িয়ে ফেলে, তার হিতাহিত জ্ঞান থাকবে না। সে কারণে আমরা কর্মসংস্থানের কথা বলছি, আমরা খেলাধুলার কথা বলছি, সাংস্কৃতিক চর্চার কথা বলছি, আর এর পাশাপাশি আমরা বলছি অধিক গণতন্ত্রের কথা বলছি, আমরা সুশাসনের কথা বলছি। বিচারহীনতার সংস্কৃতিটা বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে আমরা দেখব যে আমরা আজকে যে আলোচনাগুলি করেছি, আজকে টেলিভিশনের পর্দায় আমাদের দর্শকরা যে আলোচনাগুলি শুনেছেন, সেই আলোচনাগুলোর একটা পর্যায়ে আমরা বলতে পারবো না, সহিংস উগ্রবাদ দমনের জন্য আমাদের রাজনীতিবিদ, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের সর্বস্তরের শ্রেণী পেশা মানুষ কিন্তু এখন একত্রিত হয়েছে, এবং এই একত্রিত হবার মধ্য দিয়ে আমরা সহিংস উগ্রবাদ দূর করবার নিমিত্তে আজকে এমন একজনকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান, যিনি নিরাপত্তা বিশ্লেষক এবং একই সাথে ডেইলি স্টারের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এবার অনুরোধ করবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রধান অতিথিকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহিদুল আনাম খান তার বক্তব্য প্রদান করেন। এই বিষয়টা কিন্তু একসময় আমাদের দেশে একটা ট্যাবু ছিল, অলমোস্ট নিষিদ্ধ ছিল, আমরা এটা থেকে দূরে থাকতাম, আলোচনার মধ্যে আসতো না। কিন্তু এখন এ ব্যাপারে আমরা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি যে আজকে যদি আমরা এই উগ্রবাদকে, জঙ্গিবাদকে, সহিংসতাকে দমন করতে চাই, তাহলে সামগ্রিকভাবে সবার সম্পৃক্ততা লাগবে। সহিংসতা সঙ্গে উগ্রবাদের কোনো লিঙ্ক আছে কিনা, কিংবা সহিংস উগ্রবাদ আলাদা জিনিস কিনা, সব সহিংসতা কি উগ্রবাদ থেকে মোটিভেটেড কিনা, সেটা কিন্তু চিন্তার বিষয়। সব সহিংসতা কিন্তু উগ্রবাদ দ্বারা পরিচালিত নয়। উগ্রবাদ বলতে আমরা যা বুঝি যে ধর্মীয় উগ্রবাদ, রাজনৈতিক উগ্রবাদও তো আছে, তাই না? কিন্তু উগ্র চিন্তার উগ্রবাদের মধ্যে কিন্তু তফাৎ আছে।
এবং সহিংসতা এবং উগ্রবাদের মধ্যেও কিন্তু তফাৎ আছে। আজকে যে আমরা হানানি দেখছি আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিকভাবে, কিছুদিন আগে যে আমরা দেখেছি, এটা কিন্তু আমরা যে পরিচিতভাবে উগ্রবাদ কথাটা ধরি সেই উগ্রবাদ দ্বারা কিন্তু পরিচালিত নয়। সুতরাং সব সহিংসতা উগ্রবাদ দ্বারা পরিচালিত নয়, সব উগ্রচিন্তা কিন্তু সহিংসতা পর্যবেসিত হয় না। একসময় তো কপারনিকাস বলেছিলেন না যে পড়ছি মুভে পৃথিবীর চারিপাশে পৃথিবী ঘুরছে সূর্যের পাশে। সেটা তো একটা উগ্র চিন্তা ছিল, কিন্তু সেটা উগ্রবাদে পর্যবেসিত হয় নাই, কেননা তিনি কাউকে জোর করে তার মতবাদ চাপিয়ে দিতে চান নাই। ইনফ্যাক্ট উনি কিন্তু এই মতবাদের জন্য কিন্তু উনি শাস্তি ভোগ করেছিলেন। উগ্র চিন্তা মানে কি? যে চিন্তা ওই সময়কার চিন্তাধারার সাথে সংঘাতপূর্ণ কিংবা প্রচলিত চিন্তাধারার সাথে সাংঘর্ষিক, কিন্তু সেই চিন্তা, যে চিন্তা অন্যের উপরে জোরপূর্বক বলপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেটাই কিন্তু উগ্রবাদে পর্যবেসিত হয়। এবং যখন আমি জোর করে কারো মাথা ফাটাই যে তুমি আমার ভাবধারায় পরিচালিত হও, তখন কিন্তু সেটা সহিংসতায় পর্যবেসিত হয়। আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা, যেটাকে বলে মাদ্রাসা মিথ, যে মাদ্রাসায় সব জঙ্গিবাদের উৎপত্তি স্থল। কিন্তু বেশ কয়েক বই আছে, আর্টিকেল আছে যেখানে সেটা কিন্তু কোনো মুসলমানের লেখা না, কিংবা কোনো মাদ্রাসা শিক্ষিত লোকের লেখা না, বিদেশিদের লেখা, আমেরিকানদের লেখা, যারা দেখিয়েছেন যে এই জঙ্গিবাদের সাথে উগ্রবাদের সাথে মাদ্রাসা এডুকেশনে, মাদ্রাসা শিক্ষার সম্পর্ক নাই বললেই চলে। একটা সার্ভে নিয়ে দেখা গেছে যে অনলি 17%, মাত্র 17% তারা মাদ্রাসা শিক্ষিত, বাকি 83% কিন্তু নর্মাল ট্র্যাডিশনাল এডুকেশনে শিক্ষিত। জঙ্গিবাদ কিংবা উগ্রবাদ নির্মূল করা সুদূর প্রসারী একটা বিষয়। কোনো জিনিস নির্মূল করতে হলে যে কারণে সেটা তৈরি হয়, জন্ম নেয়, সেটাকেই প্রথমে নির্মূল করা উচিত। তো আজ